হ্যালো এভরিওয়ান, আমি সৈকত চ্যাটার্জি আর আমাদের চ্যানেল বিটিএন ইনফো সলিউশনে আপনাদেরকে স্বাগত। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে প্লে লিস্ট চলছে তাতে আজকে আমরা আলোচনা করব অন পেজ অপটিমাইজেশন। এর আগে বিভিন্ন পর্বে হয়তো ঘুরে ফিরে অন পেজ অপটিমাইজেশনের ব্যাপারে অনেক কথাই এসেছে, কিন্তু আজকে আমরা দেখে নেব যে অন পেজ অপটিমাইজেশন ঠিক কতটা গুরুত্বপূর্ণ, কি কি জিনিস আমাদের লক্ষ্য রাখতে হয় অন পেজ অপটিমাইজেশন ঠিক করার জন্য। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রিলেটেড যা কিছু টপিক আছে সব আলোচনা আমরা এই প্লে লিস্টে করব। সুতরাং আমি চাই তোমরা যেন একটাও এপিসোড মিস না করো। তো চলো আমরা দেখে নিই যে অন পেজ অপটিমাইজেশন কি। এর আগে হয়তো তোমাদেরকে বলেছি যে অন পেজ অপটিমাইজেশনের গুরুত্ব হলো টোটাল এসইওর মধ্যে 60%, অর্থাৎ ম্যাক্সিমাম পার্টটা, অর্থাৎ এসইও করার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই অন পেজ অপটিমাইজেশন। অন পেজ বলতে তোমরা ঠিক কি বুঝছো? অন পেজ কথাটার মানে হলো পেজের ভেতর, অর্থাৎ তোমার যে ওয়েব পেজ, সেই ওয়েব পেজটাকে তুমি এমন ভাবে তৈরি করো যাতে এটা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হয়, সার্চ ইঞ্জিন যাতে সহজে বুঝতে পারে যে তুমি কি কি কিওয়ার্ডের ওপরে কাজ করছো, তোমার কন্টেন্টটা সেই কিওয়ার্ডের ওপরে কতটা সম্পৃক্ত, আর তুমি যে বিষয় নিয়ে কথা বলছো সেই বিষয়ে কন্টেন্টের ডেপথ কতটা। তো চলো দেখি কি কি এই অন পেজ অপটিমাইজেশনের মধ্যে পড়ে। অন পেজের মধ্যে স্ট্র্যাটেজিক অ্যাডজাস্টমেন্ট টু দ্য কন্টেন্ট, HTML সোর্স কোড অ্যান্ড স্ট্রাকচার অফ এ পেজ। তো আমরা এক একটা এলিমেন্ট ধরে ধরে দেখব যে কি কি জিনিস এখানে আমরা ঠিক করব। প্রথম যে জিনিসটা আসছে সেটা হলো টাইটেল ট্যাগ। তোমরা যখন কোনো কিছু গুগলে সার্চ করো তখন যে কোনো লিস্টিং এর যেটা ক্লিকেবল অংশ থাকে, অর্থাৎ যেটা হাইপারলিংক করা থাকে, যেটায় ক্লিক করে ওই ওয়েব পেজটায় বা ওয়েবসাইটটায় যাওয়া যায়, সেটা হলো এই টাইটেল ট্যাগটা। আর টাইটেল ট্যাগ কিভাবে লিখতে হয়, কত ক্যারেক্টার লিমিট, এগুলো সব আমরা আরেকটা পর্বে আলোচনা করব ইন্ডিভিজুয়াল এলিমেন্ট ধরে ধরে। তো যাই হোক, আজকে তোমরা বুঝে নাও যে টাইটেল ট্যাগটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা তোমার কিওয়ার্ডগুলোকে প্লেস করার জন্য। আর এই টাইটেল ট্যাগটা এমন ভাবে লেখা উচিত যাতে করে লোকে ক্লিক করতে বাধ্য হয় বা ক্লিক করতে ইচ্ছুক হয়, তবেই তো তোমার ওয়েব পেজটা দেখবে, তবেই তো তোমার ওয়েব পেজে ট্রাফিক আসবে। তাহলে টাইটেল ট্যাগ ইনভলভস ইনক্লুডিং রেলিভেন্ট কিওয়ার্ডস and creating compelling, concise titles that accurately describe the content of the page. অর্থাৎ তোমার গোটা পেজের মধ্যে যা কিছু আছে সেই গোটা পেজের কন্টেন্টটা ওই এক লাইনের মধ্যে তোমাকে লিখতে হবে। এটাই হলো টাইটেল ট্যাগের গুরুত্ব। এবার আসি মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন হচ্ছে টাইটেল ট্যাগের ঠিক তলাতেই দেখায় এসইআরপি, অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে। এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে টাইটেল ট্যাগের ঠিক পরেই গুরুত্বপূর্ণ হচ্ছে মেটা ডেসক্রিপশন। এই মেটা ডেসক্রিপশনটা এমনিতে দেখতে পাওয়া যায় না, কিন্তু গুগল যখন সার্চ রেজাল্ট দেখায় তখন এটা টাইটেল ট্যাগের ঠিক তলায় থাকে। এই মেটা ডেসক্রিপশনের মধ্যেও আমরা কি করি, কিওয়ার্ডগুলোকে প্লেস করি, এবং ধরা যাক আমরা প্রাইমারি কিওয়ার্ডটা টাইটেলে দিলাম আর যে সেকেন্ডারি কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করব সেই সেকেন্ডারি কিওয়ার্ডগুলোকে আমরা এই মেটা ডেসক্রিপশনে দিলাম। কিন্তু একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে মেটা ডেসক্রিপশনটা যেন একটা স্টোরি টেলিং হয়, মানে এটা এমন নয় যে ডিসক্রিট কটা সেন্টেন্স। এই যে 159 বা 160 ক্যারেক্টার তুমি পাচ্ছ, এর মধ্যে
একটা সুন্দরভাবে তোমার পেজটাকে ডেসক্রাইব করা, এটাই হলো মেটা ডেসক্রিপশনের উদ্দেশ্য। এরপর আসছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ বলতে আমরা বুঝি যে H1, H2, H3 এরকম করে H6 পর্যন্ত 6টা হেডিং ট্যাগ আছে। এবারে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো H1 ট্যাগ, কারণ এইটার সব থেকে প্রায়োরিটি বেশি। আর তোমাদের একটা কথা বলে রাখি যে একটা পেজে H1 ট্যাগ যেন একবারই থাকে। It should come once in the whole page. আর বাকি ট্যাগগুলো তোমরা রিপিট করতে পারো। আমরা যে ডিফারেন্ট প্যারাগ্রাফ লিখি, সেই প্যারাগ্রাফের টাইটেল হিসেবে তোমরা H2 বা H3 গুলোকে ইউজ করতে পারো, কিন্তু আমরা H1 ট্যাগের মধ্যে অবশ্যই আমাদের প্রাইমারি কিওয়ার্ডটাকে রাখবো। আর H2, H3 বাকি যে হেডিং ট্যাগগুলো রয়েছে সেখানে আমাদের যে বাকি অক্সিলিয়ারি কিওয়ার্ড বা সেকেন্ডারি কিওয়ার্ড বা LSI কিওয়ার্ড, এইগুলোকে আমরা ইউজ করব এই H2 থেকে H6 এর মধ্যে। আর H1, H2 এইগুলো যেভাবে 1, 2, 3, 4 আছে সেইভাবে প্রায়োরিটি দেয় হচ্ছে গুগল। সুতরাং তোমাদের কিওয়ার্ড প্লেসমেন্ট গুলো যেন সেইভাবে হয়। এরপর আসছে ইউআরএল স্ট্রাকচার। ইউআরএল স্ট্রাকচার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সার্চ ইঞ্জিনের বোঝার জন্য যেমন ইম্পর্টেন্ট, মানুষেরও বোঝার জন্য সেই রকমই ইম্পর্টেন্ট। আমরা ধরো একটা বললাম যে abc.com হচ্ছে আমার ওয়েবসাইটের নেম, তারপরে আমি এখানে আলোচনা করছি কোনো একটা ধরো এই অন পেজ অপটিমাইজেশন নিয়ে, তাহলে আমার ইউআরএলটা কিরকম হবে? abc.com/on-page-optimization। এটা কি ঠিক হবে? না, কারণ অন পেজ অপটিমাইজেশন কথাটা যদি একটানা লিখে দিই তাহলে মানুষ বুঝতে পারবে না। তখন আমরা কি করব, মাঝে মাঝে হাইফেন দেব, যেমন on-page-optimization, তাহলে এটার রিডেবিলিটিটা অনেক বেটার হবে। আমরা অনেক রকমের ইউআরএল দেখি, যেমন $page=123, $p=239, কিন্তু এইগুলো সার্চ ইঞ্জিন বা হিউম্যানের জন্য রিডেবল নয়। সুতরাং আমার যে ওয়ার্ডপ্রেসের প্লেলিস্ট আছে, সেই ওয়ার্ডপ্রেসের প্লেলিস্টে তোমরা দেখবে পারমালিঙ্ক যখন আমি আলোচনা করেছি তখন দেখিয়েছি যে 5-6টা ইউআরএল স্ট্রাকচার বা পারমালিঙ্কের মধ্যে কোন পারমালিঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এসইওর জন্য। হ্যাঁ, তোমরা যদি সাইটে এসইও না করতে চাও তাহলে যে কোনো রকম ইউআরএল স্ট্রাকচার রাখো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এসইও করতে গেলে এই ধরনের ইউআরএল স্ট্রাকচার ইউজ করাটাই বেটার। হ্যাঁ, আর একটা কথা বলি যে এই ইউআরএলটার মধ্যে তোমার অবশ্যই কিওয়ার্ডটা থাকতে হবে, বা থাকলে সেটার সার্চ রেজাল্টে আসার প্রবাবিলিটিটা অনেক বেড়ে যাবে, অর্থাৎ র্যাঙ্কিংটা অনেক হাই হয়ে যাবে। আমরা তো কিওয়ার্ড নিয়ে পরপর কয়েকটা পর্ব করলাম, যে বিভিন্ন রকমের কিওয়ার্ড সম্পর্কে আলোচনা করলাম। এর পরের পর্বে আমরা কিওয়ার্ড রিসার্চ কি করে করতে হয় একদম হ্যান্ডস অন দেখব, আর কিওয়ার্ডগুলো কন্টেন্টের মধ্যে বিভিন্ন জায়গায় কিভাবে প্লেস করতে হয় এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন বললাম যে টাইটেল ট্যাগে, মেটা ডেসক্রিপশনে, H1-এ, H2-তে, এছাড়াও কন্টেন্টের মধ্যে বিভিন্ন জায়গায় কিওয়ার্ডগুলোকে আমাদের প্লেস করতে হয়। কন্টেন্ট লেখাটা কিন্তু একটা আর্ট, আর সেই কন্টেন্টটাকে সাজিয়ে প্রেজেন্ট করাটা, এর মধ্যে আর্ট আর সায়েন্স দুটোই রয়েছে। আর্ট অর্থাৎ আমি কিভাবে জিনিসটাকে প্রেজেন্ট করব, আর সায়েন্স বিহাইন্ড দিস সেটা কি না, কিওয়ার্ড ডেনসিটি যেন 3 to 4% বেশি না হয়, অর্থাৎ প্রতি 100 ওয়ার্ডের মধ্যে যেন 3 থেকে 4 বার ম্যাক্সিমাম তোমার কিওয়ার্ডটা আসতে পারে। তার বেশি আসলে সেটা কিওয়ার্ড স্টাফিং হিসেবে গুগল ধরবে। এছাড়া কন্টেন্টটাকে এমন ভাবে লিখতে হবে যাতে হিউম্যান রিডেবল হয়, অর্থাৎ খুব কনসাইজ ওয়েতে
বুলেটেড ফরম্যাটে। বুলেটেড ফরম্যাট হচ্ছে সব থেকে ইজিলি রিডেবল ফরম্যাট, অর্থাৎ মানুষ এক নজরে দেখে নিতে চায় যে কি কি বিষয় নিয়ে এই পেজটার মধ্যে আলোচনা করা হয়েছে। হেডিং, সাব হেডিং, তারপরে কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড যে আছে সেগুলোকে বিভিন্নভাবে বোল্ড, আইটালিক, আন্ডারলাইন, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো হচ্ছে কন্টেন্টের সাইন্স বা কন্টেন্ট রিপ্রেজেন্টেশনের সাইন্স। ইমেজ অপটিমাইজেশন, আমরা ছবি ধরো অনেক তুলি, কিন্তু এখনকার যেসব ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, তাতে অনেক বড় বড় ইমেজ সাইজ হয়, ফাইল সাইজগুলো অনেক বড় হয়। তাহলে আমাদেরকে প্রপারলি ইমেজগুলোকে অপটিমাইজ করতে হবে ফাইল সাইজ হিসেবে। তারপরে ধরো একটা ছবি খুব বড় সাইজ, কিন্তু আমরা ছোট করে দেখাচ্ছি, তাহলে কি হচ্ছে না, ছবিটা লোড হতে বড় ছবি হলে তার ফাইল সাইজ বেশি হচ্ছে, অথচ আমি দেখাচ্ছি ছোট করে, তাতে করে পেজ লোডিং এর টাইমটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমার যা এক্সাক্ট সাইজ সেই সাইজে দেখাই, তাহলে ফাইল সাইজটাও কমে যাবে, পেজ লোডিং টাইমটা কমে যাবে। এই ব্যাপারগুলো নিয়ে আমি পেজ স্পিড ইনসাইটের পর্বে ডিটেলে আলোচনা করেছি। তোমরা যদি মিস করে থাকো পর্বটা, আরেকবার গিয়ে প্লেলিস্ট থেকে দেখে নিও। দ্বিতীয়ত হচ্ছে ইমেজগুলোর ফাইল নেম প্রপার দিতে হবে। অর্থাৎ ধরো আমি অন পেজ অপটিমাইজেশন নিয়ে একটা ইমেজ দিচ্ছি, এবারে সেখানে লিখে দিলাম img1 কি image2, এরকম নয়, ইমেজটার প্রপার নাম দাও, অন পেজ অপটিমাইজেশন। এরপরে আসছে অল্ট ট্যাগ, অর্থাৎ অল্টারনেট ট্যাগ। এটা হলো সার্চ ইঞ্জিনের বোঝার জন্য। সার্চ ইঞ্জিন যখন তোমার এই ইমেজটাকে ইন্ডেক্স করবে, তখন ও কি হিসেবে করবে, ও তখন ইমেজটাকে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা অন পেজ অপটিমাইজেশন, এই যে অল ট্যাগগুলো, এই অল ট্যাগগুলো ওর মধ্যে দেওয়া থাকলে ইমেজটা ইন্ডেক্সিং হবে এবং সার্চ রেজাল্টে সেই ইমেজগুলো দেখাবে। গুগলের সার্চ রেজাল্টে যেখানে ইমেজ ট্যাব আছে, সেই ইমেজ ট্যাবে আমরা আমাদের এই ইমেজটাকে দেখতে পাবো, যদি আমরা প্রপার অল ট্যাগ ওর মধ্যে দিয়ে রাখি। এরপর আসছে ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং বলতে আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের অনেকগুলো পেজ আছে, এবারে সেই পেজগুলোর মধ্যে একটার সঙ্গে আরেকটাকে প্রপারলি লিঙ্ক করাটা ভীষণ দরকার। এই ইন্টারনাল লিঙ্কিং গুলো থেকেই গুগলের বট ক্রল করবে সেই লিঙ্কগুলো ধরে ধরে, তাতে করে আমার বিভিন্ন ডেপথে থাকা, অনেক ডিপে থাকা যেসব পেজ আছে সেগুলোও ক্রল হবে এবং ইন্ডেক্স হবে। আর যখন আমরা লিঙ্ক করব, তখন আমরা অ্যাঙ্কার টেক্সটার দিকে খেয়াল রাখবো। অ্যাঙ্কার টেক্সটে যদি কিওয়ার্ড থাকে, তাহলে আমাদের র্যাঙ্কিংয়ে অনেকটা হেল্প হয়। আর আমরা যদি ঠিকভাবে প্রপারলি সেম টাইপের পেজগুলোকে ইন্টারলিঙ্ক করতে পারি, তাহলে ক্রলেবিলিটিটা অনেক বেটার হয় আর ইন্ডেক্সিংটাও অনেক বেটার হয়। আর এর মাধ্যমে ন্যাভিগেশনটা অনেক উন্নত হয় আমাদের ওয়েবসাইটে। একটা পেজ তার ইউজার ফ্রেন্ডলি বা ইউজার এক্সপিরিয়েন্সটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে কোনো একটা ইউজার লিঙ্ক থেকে তো পেজে এলো, লিঙ্কে ক্লিক করে পেজে এলো, কিন্তু সেই পেজের মধ্যে সে রেলিভেন্ট ইনফরমেশন পেল না, বেরিয়ে চলে গেল, তাহলে বাউন্স রেটটা অনেক হাই হয়ে যায়। যদিও এখন গুগল বা অ্যানালিটিক্সে বাউন্স রেট বলে কিছু নেই, তবুও টাইম স্পেন্ট অন এ পেজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অর্থাৎ কতটা সময় সে আমার এই পেজটায় রইল বা বিভিন্ন অংশ সে কিভাবে দেখলো, অর্থাৎ প্রত্যেকটা অংশ সে খুঁটিয়ে পড়লো কিনা, এই যে ব্যাপারগুলো, এইগুলো ইউজার এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে। দ্বিতীয়ত হচ্ছে পেজটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, মোবাইলে প্রপারলি লোড হচ্ছে কিনা, পেজের লোডিং টাইম কত তাড়াতাড়ি পেজটা লোড হচ্ছে, এই পুরো ব্যাপারগুলো ইউজার এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে। আর যে পেজের ইউজার এক্সপিরিয়েন্স বেটার,
সেই পেজের র্যাঙ্কিংটাও অবশ্যই বেটার হবে। সুতরাং এই ব্যাপারগুলো তোমাদেরকে মাথায় রাখতেই হবে যখন তোমরা একটা পেজ ডিজাইন করবে। তো তাহলে বন্ধুরা, যখন তোমরা অন পেজ অপটিমাইজেশন করবে তখন কি কি ব্যাপারে খেয়াল রাখতে হবে সেইগুলোর নিয়ে আমরা একটা আলোচনা করলাম। এরপরে আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা পর্বে ইন ডিটেল আলোচনা করব। তাই আবারও বলছি যে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, এখান থেকে কিছু শিখে থাকো, তাহলে একটা লাইক করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করো। আজকের পর্বে এইটুকুই। দেখা হচ্ছে পরের পর্বে। সাথে থাকার জন্য ধন্যবাদ।